শহরের রাজপথ তখন পুলিশের সাইরনে প্রকম্পিত। লেকের পাড়ে জহিরের ছিন্ন ভিন্ন লাশের পাশে মায়াবীর রুমাল আর ব্যাগটা এমনভাবে সাজিয়ে রাখা হয়েছে যেন কোনো দক্ষ গোয়েন্দার কাছেও এটা মায়াবীর কাজ বলে মনে হবে। আরিয়ান জহিরকে মরতে দিয়ে শুধু একজন বিশ্বাসঘাতককে পরিষ্কার করেনি, সে মায়াবীকে সমাজের চোখে একজন খুনি বানিয়ে তার পালানোর সব পথ বন্ধ করে দিয়েছে। মায়াবী এখন বনের ঘন অন্ধকারের ভেতরে দিয়ে হাঁটছে। তার আকাশি রঙের গাউনটা ছিঁড়ে ফালি ফালি হয়ে গেছে, পায়ে জুতো নেই, কিন্তু তার হাতে শক্ত করে ধরা জহিরের সেই রাইফেল। সে জানে জহিরকে আরিয়ান বোকা বানিয়েছিল এই বলে যে বন্দুকে গুলি নেই। আসলে আরিয়ান চেয়েছিল জহির যেন ঘাবড়ে যায় এবং মায়াবী তাকে মারার সুযোগ পায়, কিন্তু শেষ পর্যন্ত আরিয়ান নিজেই কাজটা করে ফেলে। মায়াবী একটা পুরনো ভাঙ্গা মন্দিরের সামনে এসে থামলো। সে হাঁপাতে হাঁপাতে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ল। তার চোখে সেই ন্যাকামি মেশানো সারল্য এখন বিষাক্ত কুয়াশায় ঢাকা। সে পকেট থেকে তার ছোট্ট হায়নাটা বের করলো। ছাদের আলোয় নিজের প্রতিচ্ছবি দেখলো সে। উফ, আমার মুখটা দেখেছো? একদম ভূতের মতো লাগছে। আরিয়ান বাবু দেখলে তো এখন ভয় পেয়ে পালাবে। মায়াবী ফিল ফিল করে হেসে উঠল। সেই হাসিতে আর কোনো মধুরতা নেই, আছে শুধু হাহাকার। হঠাৎ মন্দিরের ভিতর থেকে কারো পায়ের শব্দই শুনে গেল। মায়াবী চকিত রাইফেলটা তাক করলো। অন্ধকার থেকে বেরিয়ে এলো একজন দীর্ঘদেহী লোক। তার মুখে দাড়ি, চোখে একটা আইপ্যাচ। সে আরিয়ানের পরিচিত কেউ নয়। মিস মায়াবী, আপনাকে অনেকক্ষণ ধরে খুঁজছি। লোকটা কর্কশ গলায় বলল। মায়াবী ভুরু কুঁচকে পড়ল। তুমি কে? আরিয়ান পাঠিয়েছে? লোকটা একটু হাসলো। না, আমাকে জামান সাহেব পাঠিয়েছেন। তিনি জানেন আরিয়ান আপনাকে ফাঁসিয়ে দিয়েছে। তিনি আপনাকে এখান থেকে বের করে দিতে চান। মায়াবী হঠাৎ রাইফেলটা নামিয়ে ফেললো এবং ন্যাকামি করেই বলল। ও মা, জামান আঙ্কেল পাঠিয়েছেন? তিনি কত ভালো, কিন্তু আমি যে জহিরকে মেরে ফেলেছি, তিনি কি আমাকে বকবেন না? লোকটা একটু আশ্বস্ত হয়ে এক পা এগিয়ে এলো। সে ভাবলো মায়াবী এখনো সেই ভীতু মেয়েটা, কিন্তু মায়াবী যখন তাকে খুব কাছে পেল, সে হঠাৎ বৈদ্যুতিক বেগে রাইফেল বার দিয়ে লোকটার মাথায় এক প্রচণ্ড আঘাত করলো। লোকটা আর্তনাদ করে মাটিতে পড়ে গেল। মায়াবী লোকটার উপরে চড়ে বসে, তার টুটি চেপে ধরল। তার কণ্ঠে এখন জমে শীতলতা। জামান আঙ্কেল জহিরকে পাঠিয়েছিলেন আরিয়ানকে মারতে, আর তোমাকে পাঠিয়েছেন আমাকে মারতে, যাতে সব সাক্ষী শেষ হয়ে যায়, তাই না? লোকটা দম বন্ধ অবস্থায় মাথা নাড়ালো। মায়াবী তার পকেট থেকে একটা ধারালো চাকু বের করলো। আরিয়ান বাবু আমাকে শিখিয়েছেন বিশ্বাসঘাতকদের ক্ষমা করতে নেই, তাদের শুধু উপহার দিতে হয়। মায়াবী লোকটার কপালে চাকু দিয়ে একটা চিহ্ন এঁকে দিল। তারপর তাকে বেঁধে মন্দিরের খুঁটির সাথে ঝুলিয়ে রেখে বেরিয়ে এলো। তার চোখে এখন এক অদম্য লক্ষ্য। সে আর পুলিশের সাহায্য নেবে না, সে আর নিজের বাবার জন্য কাঁদবে না। সে এখন সরাসরি আয়নের সিংহাসনের ভাগ বসাতে যাবে। আরিয়ান গোপন ডেরা। রাত ৩টা। আরিয়ান তার ডেরার ভিতরে একটা বড় ড্রেড বোর্ডের সামনে দাঁড়িয়ে আছে। বোর্ডের মাঝখানে মায়াবীর একটা ছবি। সে পেন্সিল দিয়ে ছবির চারপাশে আগুনের শিখা আঁকছে। তো তুমি কি বুঝতে পারছো? আমি তোমাকে এই পৃথিবীর নোংরা নিয়ম থেকে মুক্তি দিয়েছি। এখন তুমি আর আইনের অনুসরণ নাও। তুমি এখন আমার মতো এক মুক্তবাহী। আমাদের জন্য এই পুরো পৃথিবীটা এখন একটা শিকার ক্ষেত্র। ঠিক তখনই তার কম্পিউটারে একটা নোটিফিকেশন এলো। তার ব্যক্তিগত সার্ভার হ্যাক করা হয়েছে। হারানের চোখে বিস্ময়। কে করলো এটা? স্ক্রিনে ফুটে উঠল একটি বার্তা। আরিয়ান বাবু, তোমার কফিটা কি এখনো নোনতা? আমি তোমার বাসার পেছনের গেটেই দাঁড়িয়ে আছি, ভেতরে আসতে দেবে নাকি আমি দরজাটা ভেঙে ফেলবো? আরিয়ান জানলার কাছে গিয়ে দাঁড়ালো। নিচে আবছা অন্ধকারে সে দেখল নীল গাউনে একটা টুকরো পরা এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে, হাতে একটা রাইফেল আর মুখে সেই চিরচরিত পৈশাসিক মিষ্টি হাসি। আরিয়ান বিড়বিড় করলো। মাই বিউটিফুল সাইকো, খেলাটা এখন সত্যি ইন্টারেস্টিং হচ্ছে। আয়নের গোপন ডেরায় নিস্তব্ধতা ভেঙে মায়াবীর আগমন বার্তাটি চেরো এক বজ্রপাতের মতো শোনাচ্ছিল। আয়ান জানলার কাছের ওপাশে দাঁড়িয়ে নিচের সেই দৃশ্যটি উপভোগ করলো। বৃষ্টিধারের মাঝে মায়াবীকে কোনো বিধ্বস্ত শিকারী মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে এক অন্ধকারের নারী যে নিজের রাজ্য পুনরাবৃদ্ধ করতে এসেছে। আরিয়ান মুচকি একটা হাসি দিয়ে রিমোটের বোতাম টিপে প্রধান ফটকটা খুলে দিল। এসো মায়াবী,
গৃহপ্রবেশের জন্য এর চেয়ে আর ভালো সময় হয় না। মায়াবী ধীর পেয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলো। তার গাউন দিয়ে রক্ত আর বৃষ্টির মিশ্রিত জল পড়ছে। হাতে ধরা সেই ভারী রাইফেলে সেই অবনীলায় কাঁধে ঝুলিয়ে রেখেছে। সে আরিয়ানের ঘরে ঢুকে প্রথমে সোফায় থপ করে বসে পড়ল। উফ, আরিয়ান বাবু, তোমার বাসার সিঁড়িগুলো কত উঁচু! আমার পা দুটো না একদম ব্যথা হয়ে গেছে। একটু জল খাওয়াবে? মায়াবী তার সেই চিরচেনা ন্যাকামি মাখা কণ্ঠেই বলল, যদিও তার চোখ দুটা তখনও খুনের নেশা লেগে আছে। আরিয়ান এক গিলাস জল মায়াবীর দিকে এগিয়ে দিল। তুমি কি মন্দিরে জামান সাহেবের পাঠানো লোকটাকে শেষ করে এলে? মায়াবী জলটা এক ঢোকে খেয়ে গ্লাসটা মেঝেতে ছুঁড়ে ভাঙল। তারপর ন্যাকামি করে বলল, ও মা, ওটা কি মানুষ ছিল? আমি তো ভেবেছিলাম ওটা একটা মশা, তাই একটু চিমটি কেটেছি। জামান আঙ্কেল না খুব পচা, শুধু বাজে বাজে লোক পাঠায়। হারিয়ানের চোখে তখন মুগ্ধতা। সে মায়াবীর সামনে হাঁটু কেড়ে বসল। মায়াবী, তুমি কি জানো তুমি আজ আমার উপর করা সব প্রতিশোধের চেয়েও বড় এক প্রতিশোধ নিয়েছো। তুমি নিজেকে আমার আয়না বানিয়ে ফেলেছো। আমি ডিবি জামান বা পুলিশ কেউ তোমাকে এখন ডিবি জামান বা পুলিশ কেউ তোমার পাশে নেই। তুমি এখন আমার মতো এক ছায়া। মায়াবী হঠাৎ আরিয়ানের কলারটা টেনে তাকে নিজের খুব কাছে এনে নিল। তারপর তপ্ত নিঃশ্বাস আরিয়ানের মুখে লাগছে। আমি তোমার ছায়া নই আরিয়ান, আমি তোমার সমাপ্তি। আমি তোমার সাথে হাত মেলাতে আসিনি। আমি এসেছি তোমার সাম্রাজ্য ব্যবহার করে জামানকে শেষ করতে। তারপর তারপর আমি তোমাকে দেখাবো কিভাবে একজন সাইকোকে তিলে তিলে মারতে হয়। হারিয়ান মায়াবীর গালে হাত রাখল। বেশ তো, আগে জামানকে শেষ করি, তারপর না হয় আমরা একে অপরকে মারার প্রতিযোগিতা করব। কিন্তু মায়াবী, জামানের কাছে তোমার বাবার একটি ভিডিও রয়েছে। ওটা ফাঁস হলে তোমার বাবা সমাজে মুখ দেখাতে পারবে না। ওটা সরাতে হবে। মায়াবী একটু হাসল। হেই ভয়াবহ শীতল হাসি। ভিডিও একটার কথা চিন্তা করো না আরিয়ান বাবু। আমি আসার সময় জামানের পাঠানো লোকটাকে ফোন থেকে সব ডিলিট করে দিয়েছি। আর জামানের পার্সোনাল কম্পিউটারে একটা ভাইরাস রিলিজ করেছি। পরে 1 ঘন্টার মধ্যে জামানের সব নথি ইন্টারনেটে ভাইরাল হয়ে যাবে। লোকটা কাল সকালে জেলের ভিতরে থাকবে। হারান স্তব্ধ হয়ে গেল। মায়াবী তার চেয়েও দ্রুত কাজ করেছে। সে মায়াবীর হাতটা নিজের হাতের মুঠোয় নিল। তাহলে তো আজ আমাদের উৎসব করা উচিত। মায়াবী উঠে দাঁড়ালো। সে আরিয়ানের ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। সেখানে রাখা গাঢ় লাল লিপস্টিক তুলে নিল, নিজের ঠোঁটে ঘষল। তারপর আরিয়ান আয়নার প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বলল, উৎসব তো হবে, কিন্তু তার আগে আমাকে একটা নতুন শাড়ি দাও তো। এই নীল জামাটা না একদম রক্তমাখা হয়ে গেছে, কেমন যেন পচা গন্ধ আসছে। আরিয়ান আলমারি খুলে একটা টকটকে লাল বেনারসি বের করলো। এটা আমি তোমার জন্যই আনছি। এটা আমি তোমার জন্যই আনিয়ে রাখছি মায়াবী। আজ রাতে আমরা শুধু শিকারী আর শিকার হব না, আজ রাতে আমরা হব অন্ধকারের রাজা আর রানী। মায়াবী শাড়িটা হাতে নিয়ে হাসলো, কিন্তু তার চোখের মনি তখনও স্থির হয়ে আছে দেওয়ালে ঝোলানো আরিয়ানের চুরির সেটার দিকে। সে মনে মনে বলল, আরিয়ান বাবু, শাড়িটা সুন্দর, কিন্তু তোমার রক্তে যখন এই লাল রংটা মিশবে তখন বোধহয় আরও বেশি সুন্দর লাগবে। আয়নের ড্রেসিং রুমে ঝড়র কণ্ঠে আলোটা দুলছে। মায়াবী লাল বেনারসিটা পরে যখন ঘর থেকে বেরিয়ে এলো, হায়ানের মনে হলো সে যেন এক জীবন্ত অগ্নিগিরি দেখছে। গাঢ় লাল শাড়ি, কপালে বড় লাল টিপ, আর সেই ঠোঁটে বিষাক্ত হাসির রেখা। তাতে দেখে কোনোভাবে বোঝার উপায় নেই সে এক ভয়াবহ খুনের মামলার আসামি। আরিয়ান বাবু, দেখো তো, আমাকে কি খুব ভয়ঙ্কর দেখাচ্ছে, নাকি তুমি আবার প্রেমে পড়ে যাবে? আমি সেই আসলটা ঘুরিয়ে এক চক্কর দিল। হারিয়ান তার গ্লাসের ওয়াইনে একটা চুমুক দিয়ে হাসত। প্রেমে তো আমি তো তোমার প্রথম দিন থেকেই পড়ে আসছি মায়াবী। তবে এখনকার এই রূপে প্রেম নয়, এক ধরনের নেশা কাজ করছে, খুনের নেশা। মায়াবী এগিয়ে গিয়ে আরিয়ানের গ্লাসটা কেড়ে নিল। সে নিজেই এক চুমুক দিয়ে মুখটা বিকৃত করলো। ছি, এটা তো একদম তেতো। তুমি কি সব সময় এইসব বিষ খাও? চলো না, আমরা আজ জামান আঙ্কেলের বাসায় যাই। তিনি না আমাকে চকলেটের লোভ দেখিয়েছিলেন। আজ আমরা ওনাকে এক বড় চকলেট উপহার দেব। হারিয়ান তার পকেট থেকে এক জোড়া সোনালি রঙের হ্যান্ডকাপ বের করলো। জামানের কাছে যাওয়ার আগে তোমার জন্য আমার কাছে একটা ছোট গিফট আছে। এটা আমার স্পেশাল কালেকশন।
মায়াবী হাত বাড়িয়ে বলল, ও মা, এটা কি গয়না? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে হীরের হার দেবে। আয়ান মায়াবীর এক হাতে হ্যান্ডকাপটা পরিয়ে অন্য হাতে নিজের হাতের সাথে আটকে দিল। আজকে রাতটা আমরা একসাথে থাকবো মায়াবী, একদম শিকলবন্দি অবস্থায়। আমি চাই না তুমি আবার মাঝপথে কোনো ন্যাকামি করলে পুলিশকে কল করো। মায়াবী খিলখিল করে হেসে উঠল। তুমি কত দুষ্টু আরিয়ান বাবু, আমাকে আটকে রাখলে তুমি। জামানকে মারবে কিভাবে? নাকি আমরা দুজন মিলে তাকে জাপটে ধরবো? আরিয়ান হাসল না, সে মায়াবীকে টেনে নিজের কাছে নিয়ে এলো। জামানকে মারার জন্য আমার হাত খোলা থাকার দরকার নেই। আমি তোমাকে মারবো আমি তাকে মারবো মানসিকভাবে। ইন্টারনেটে তার সব কুকীর্তি এখন ভাইরাল। সে এখন পাগলের মতো তার ফাইলগুলো ডিলিট করার চেষ্টা করছে। আমার শুধু তার সামনে গিয়ে একটা মরণ চাবি চালাবো। ডিবি জামালের বাংলো। রাত 4টা। পুরো বাংলা এখন ঘেরা হয়ে থাকার কথা ছিল, কিন্তু জামানের সব ফোর্স তাকে ছেড়ে পালিয়েছে। যখন তারা দেখেছে তাদের বস আসলে একজন অপরাধী, জামান তার অন্ধকার রুমে বসে ল্যাপটপে পাগলের মতো কি যেন টাইপ করছে। হঠাৎ দরজায় কপাটটা থাই খুলে গেল। লাল শাড়ি পরা মায়াবী আর আরিয়ানের হাতে হাত বাঁধা অবস্থায় ঘরে ঢুকলো। সারপ্রাইজ আঙ্কেল। মায়াবী খুব আদরে গলায় ডাকলো। আপনার জন্য আমি স্পেশাল লাল শাড়ি পরে এসেছি, দেখুন তো ভালো লাগছে না? জামান সাহেব ভয়ে চেয়ার থেকে পড়ে তোমরা গেলেন। আরিয়ান, তোমরা একসাথে? আরিয়ান ধীর পায়ে এগিয়ে এলেন। আপনার খেল খতম জামান সাহেব। আপনি চেয়েছিলেন জহিরকে দিয়ে আমাকে আর মায়াবীকে শেষ করতে, কিন্তু দেখুন আমরা এখন এক হয়ে গেছি। আপনার সব ফাইল এখন জনগণের হাতে। আপনি কি জানেন আপনার বাসার সামনে এখন একটা ক্ষিপ্ত জনতা আসছে, যারা আপনার হাতে নির্যাতিত হয়েছে। জামান সাহেব চিৎকার করে উঠলেন। মায়াবী, তুমি পুলিশের মেয়ে, তুমি ওকে সাহায্য করেছো। ও তোমার বোনকে মেরেছে। মায়াবী শক্তভাবে জামানের সামনে গিয়ে দাঁড়ালো। তার হাতের হ্যান্ডকাপটা ঝনঝন করলো। আমার বোনকে আরিয়ান মেরেছে, আর আমার বাবার ইজ্জত নিয়ে আপনি ছিনিমিনি খেলেছেন। আরিয়ান আমার সামনে আছে, আমি ওকে যখন খুশি মারতে পারি, কিন্তু আপনার বিচার আমি হাত দিয়ে নয়, এই লাল রং দিয়েই করব। মায়াবী তার ব্যাগ থেকে একটা ছোট কাঁচের শিশি বের করলো। ওটা আসলে অ্যাসিড নয়, ওটা ছিল ঘন লাল রং মেশানো এক ধরনের আঠা। সে যেটা জামানের ল্যাপটপ আর তাই সারা শরীরে ঢেলে দিল। কাল যখন পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে, তখন সবাই দেখবে এই লাল রংটা আপনার পাপের চিহ্ন। আর হ্যাঁ আঙ্কেল, আমি ডিবির অফিসার নই, আমি শুধু একজন বোনের হয়ে প্রতিশোধ নিচ্ছি। ঠিক তখনই আরিয়ান মায়াবীর কানের কাছে ফিসফিস করলো। যথেষ্ট হয়েছে মায়াবী, এখন আসল কাজটা করি। আরিয়ান তার পকেট থেকে একটা লাইটার বের করলো। মায়াবী চমকে উঠলো। আরিয়ান, তুমি কি ঘরটা জ্বালিয়ে দেবে? আরিয়ান হাসলো। শয়তানকে তো শেষ পর্যন্ত নরকে পাঠাতে হয়, তাই না? ঘরের কোনায় কোনায় ছড়িয়ে থাকা দাহ পদার্থ আর মায়াবী ঢেলে দেওয়া সেই আঠালো লাল রঙের। জামান সাহেব তখন হাবুডুবু খাচ্ছেন। আরিয়ানের হাতের লাইটারটা এক অদ্ভুত ছন্দে জ্বলছে আর নিভছে। আগুনের সেই ছোট শিখাটা মায়াবী চোখের মণি আর লাল শাড়ির সাথে মিলে এক বিভৎস রূপ ধারণ করেছে। আরিয়ান থামো, মায়াবী আর্তনাদ করে উঠল। আমি ওনাকে জেলের ঘানি টানাতে চাই, জ্যান্ত পুড়িয়ে মারতে চাই না। আইনের হাতে ছেড়ে দাও ওকে। আয়ান অট্টহাসি দিয়ে উঠল। তার চোখ এখন উন্মাদনা। আইন? যে আইনকে আমি পকেটে নিয়ে ঘুরি, সে আইনের কথা বলছো মায়াবী? এই জামান সাহেব কতজনের ঘর পুড়েছে জানো? আজ ওনার রক্ত দিয়ে হোলি খেলব। হারিয়ান লাইটারটা ছুঁড়ে মারল মেঝের কার্পেটের উপর। মুহূর্তের মধ্যে আগুন দাও দাও করে জ্বলে উঠল। জামান সাহেব প্রাণ ভরে চিৎকার করতে লাগলো, কিন্তু তার শরীরে লেগে থাকা সেই আঠালো পদার্থ আগুনের শিখাকে আরো দ্রুত টেনে নিল। পালাও মায়াবী, পালাও! জামান সাহেবের চিৎকার আগুনের শব্দে ঢাকা পড়ে গেছে। মায়াবী পালানোর চেষ্টা করলো, কিন্তু সে তো আরিয়ানের সাথে হ্যান্ডকাপ দিয়ে বাঁধা। আরিয়ান এক চুলও নড়ছে না। সে আগুনের লেলিহার শিখারের দিকে তাকে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছে। আরিয়ান, তুমি কি পাগল হয়ে গেছো? আমরাও পুড়ে মরবো। চাবি কোথায়? চাবি দাও। মায়াবী পাগলের মতো আরিয়ানের পকেট হাতটাতে লাগলো। আরিয়ান মায়াবীর চিবুকটা ধরে নিজের দিকে ফেরালো। আগুন উত্তাপ্তে আরিয়ানের মুখটা লাল হয়ে গেছে। সে শান্ত গলায় বলল, চাবিটা আমি অনেক আগে আগুনের ভেতর ফেলে দিয়েছি মায়াবী। আমি চেয়েছিলাম আমাদের এই বিষাক্ত প্রেমের গল্পটা আগুনে শেষ হোক। তুমি আর আমি একসাথে ছাই হয়ে যাব।
এর চেয়ে রোমান্টিক আর কি হতে পারে? মায়াবী স্তব্ধ হয়ে গেল। আরিয়ান সত্যি নিজেকে আর মায়াবীকে শেষ করে দিতে চায়। আগুনের শেখা এখন তাদের খুব কাছে। ঘরের ছাদ থেকে তৃপ্ত কয়লা খসে পড়ছে। না, আমি মরতে চাই না। আমার বাবার জন্য আমাকে বাঁচতেই হবে। মায়াবী হঠাৎ তার ন্যাকামি ভরা দুর্বলতা ছেড়ে ফেলে এক হিংস্র বাঘিনীর মতো আরিয়ানের উপর চেপে পড়ল। সে আরিয়ানের হাতের কবজিটা নিজের হাত দিয়ে সর্বশক্তি দিয়ে কামড়ে ধরল। ব্যথায় আরিয়ানের হাড় শীতল হয়ে আসতেছে। মায়াবী ড্রেসিং টেবিলের উপরে থাকা ভারী একটা পাথরের মধ্যে দিয়ে হ্যান্ডকাপের জয়েন সজোরে আঘাত করলো। একবার, দুইবার, তিনবার। তৃতীয় আঘাতে হ্যান্ডকাপের চেনটা ছেড়ে গেল না, কিন্তু আরিয়ানের কবজি হাড় মটমট করে ভেঙে গেল। আরিয়ান যতটা চিৎকার করে মেঝেতে পড়ে গেল। মায়াবী সেই সুযোগে আরিয়ানের পকেট থেকে একটা ছোট্ট পেন্সিল কাটার বের করলো, যা আরিয়ান জেল থেকে এনেছিল, এবং হ্যান্ডকাপের লকে সেটা ঢুকাইলো। এক ছটকায় নিজের হাতটা মুক্ত করে নিল। মায়াবী দরজার দিকে দৌড় দিল, কিন্তু একবার পিছন ফিরে দেখলো আরিয়ান আগুনের মাঝে পড়ে আছে। তার এক হাত ভেঙে গেছে, সে উঠতে পারছে না। আরিয়ানের চোখে এখন কোনো হিংস্রতা নেই, আছে এখন এক গভীর বিষাদ। সে মায়াবীর দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, যা মায়াবী, বেঁচে থাকো। আমার অন্ধকারটা অন্তত তোমার ভেতরে বেঁচে থাকুক। মায়াবী এক মুহূর্তে থমকালো। তার বোন সায়ারার খুনি এই লোকটা, কিন্তু গত কয়েকদিন আরিয়ানের প্রতি তার মনের কোনো এক কোণে যে মায়া জন্মেছিল সেটা তাকে দ্বিধায় ফেলে দিল। ঠিক তখনই বাংলার ছাদের একটা বড় অংশ আরিয়ানের উপর ভেঙে পড়ল। মায়াবী আর কিছু দেখতে পেল না, শুধু ধোঁয়া আর আগুনের গর্জনে ঘরটা ভেঙে পড়ে গেল। মায়াবী কাঁদতে কাঁদতে বাংলা থেকে বের হয়ে এলো। বাইরে তখন ভোরের আলো ফুটেছে। দূরে পুলিশের গাড়ির সাইরেন শোনা যাচ্ছে। মায়াবীর লাল বেনারসি শাড়িটা জায়গায় জায়গায় পড়ে গেছে, মুখ কালো হয়ে গেছে ছাইয়ে। সে দূরে দাঁড়িয়ে দেখলো জামান সাহেবের বাংলোটা আগুনের গ্রাসে পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। তার সব প্রতিশোধ, সব ঘৃণা আর সব ভালোবাসা যেন আগুনের বিলীন হয়ে গেল। 1 মাস পর মায়াবী তার বাবার সাথে শহরের বাইরে একটা ছোট্ট গ্রামে চলে এসেছে, যেখানে কেউ তাকে চেনে না। সে এখন আর নেকামি করে না, সে খুব গম্ভীর, খুব শান্ত। একদিন বিকেলে মায়াবী বাগানে বসেছিল। হঠাৎ ডাকপিয়ন এসে তার একটা পার্সেল দিয়ে গেল। মায়াবী পার্সেলটা খুলল। ভিতরে একটি ছোট্ট চিরকুট আর একটি পুরনো আধা পড়া নীল রিবন। চিরকুটে রেখা, আগুনে ফিনিক্স পাখি মরে না মায়াবী, সে পুনর্জন্ম নেয়। তোমার লাল শাড়িটা আমার কাছে আছে, খুব শীঘ্রই দেখা হচ্ছে। মায়াবীর হাত থেকে চিরকুটটা পড়ে গেল। সে আকাশের দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি হাসল। সে হাসিটা আরিয়ানের মতোই ছিল। সমাপ্তি নাকি নতুন শুরু? গ্রামে মায়াবীর দিনগুলো কাটছিল এক অদ্ভুত নিস্তব্ধতায়, কিন্তু হাতের সেই আধপোড়া নীল বরণ আর চিরকুটটা তার শান্তি কেড়ে নিল। আরিয়ান বেঁচে আছে। যে আগুন লেলিহার শিখা পুরো বাংলো ছাই করে দিয়েছে, সেখানে থেকে একজন মানুষ হাড় ভাঙা শরীর নিয়ে বের হওয়া কি আদৌ সম্ভব? মায়াবী রিবনটা হাতের মুঠোয় শক্তি করে চেপে ধরল। তার চোখে সেই শান্ত ভাবটা মুহূর্তে উধাও হয়ে গেল। সে আরিয়ানের সামনে গিয়ে দাঁড়ালো, নিজের গাল দুটো আলতো করে ছুঁয়ে বিড়বিড় করলো, আরিয়ান বাবু, তুমি কি সত্যি আসছো, নাকি এটা আমার মনের কোনো ভুল? হঠাৎ মায়াবীর বাবা ঘরে ঢুকলেন। তিনি এখন আগের চেয়ে অনেক বেশি অসুস্থ। লাঠিতে ভর দিয়ে হাঁটতে হয়। তিনি মায়াবীর হাতের ঋণটা দেখে থমকে গেল। মা, আবার সেই আপদটা ফিরে এসেছে। বাবার কণ্ঠে এত তীব্র আতঙ্ক। মায়াবী বাবার দিকে তাকিয়ে সেই মিষ্টি ন্যাকামি হাসিটা দিল। না তো বাবা, এটা তো আমার পুরনো একটা রিবন। খুঁজে পেলাম জঞ্জালের মধ্যে। তুমি চিন্তা করো না তো, তোমার জন্য আমি এখন গরম গরম চা বানিয়ে আনছি। মায়াবী রান্নাঘরে গেল, কিন্তু তার হাত কাঁপছে। সে কফির মগটা হাতে নিয়ে হঠাৎ থেমে গেল। সে খুব সাবধানে মগের কিনারে আঙ্গুল দিয়ে একটু লবণ ছিটিয়ে দিল। তারপর এক চুমুক দিয়ে দেখল নোনা স্বাদটা জিভে লাগতেই তার সারা শরীর যেন এক শিহরণ বয়ে গেল। নোনতা কফি, ঠিক যেমনটা তুমি খেতে আরিয়ান। ঠিক তখনই বাইরে একটা কালো এসইউভি গাড়ি এসে থামলো। গ্রামে ধুলো মাখা রাস্তায় এমন দামি গাড়ি সচরাচর দেখা যায় না। গাড়ি থেকে নামলো একজন সুঠামদেহী যুবক। তার পরনে কালো স্যুট, চোখে সানগ্লাস। লোকটা মায়াবীর বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে নক করলো। মায়াবী হাতে কফি মগ নিয়ে দরজা খোলো। লোকটাকে দেখে সে চিনতে পারল না। আরিয়ান তো এমন দীর্ঘদেহী ছিল না। আরিয়ানের চেহারা ছিল অনেক বেশি মায়াবী আর ধারালো। আপনি কে? মায়াবী ফুরুকুসকে জিজ্ঞাসা করলো। লোকটা সানগ্লাস খুলে হাসলো। তার এক পাশের গালটা পড়ে গিয়ে কুঁচকে আছে, যা প্লাস্টিক সার্জারি দিয়ে ঢাকার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেই হাসির ভঙ্গি, সেই চোখের পলক ফেলায় ধারণ। ডল, 1 মাসের মধ্যে আমাকে ভুলে গেলে? আমি তো তোমার জন্য নতুন ড্রেস নিয়ে এসেছি। মায়াবীর হাতের কপিটা মেঝেতে পড়ে গেল, তারপর খান খান হয়ে ভেঙে গেল। আরিয়ান, কিন্তু তোমার এই চেহারা,
কফির মগটা। আরিয়ান নাকি তার ছায়া? এক পা ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। সে মায়াবীর খুব কাছে এসে তার জন্য ঘৃণা নিল। আগুনে আমার পুরনো রূপটা পুড়ে গেছে মায়াবী, কিন্তু আমার আত্মাটা তো তোমার কাছে বন্দি ছিল। প্লাস্টিক সার্জারির চেহারা পাল্টে দিয়ে, কিন্তু ভালোবাসা নয়। আরিয়ান তার পকেট থেকে একটা ছোট্ট রিমোট বের করলো। তোমার বাবা এখন পাশের রুমে ঘুমাচ্ছেন। আমি ওনার ইনসুলিন সিরিঞ্জে একটা ছোট ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। এখন আমরা অনেক গল্প করতে পারবো। মায়াবী পেঁচাতে পেঁচাতে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিল। সে নেকামি করে কাঁদতে গিয়েও দেখলো তার চোখ দিয়ে জল বের হচ্ছে না। সে হঠাৎ হেসে উঠল। তুমি ফিরে এসেছো আরিয়ান বাবু। আমি জানতাম তুমি আসবে। তোমার জন্য আমি নোনতা কফি বানিয়ে রেখেছি, মেঝেতে পড়ে আছে, চেটে খাবে? আরিয়ানের চোখে এক মুহূর্তের জন্য বিস্ময় দেখা দিল। সে মায়াবীর এই পরিবর্তনটা আশা করেনি। মায়াবী আরিয়ানের কলার ধরে তাকে নিজের দিকে টেনে নিল। তার কণ্ঠে এখন আরিয়ানের মতো এক ঐশাসিক আনন্দ। আরিয়ান বাবু, তুমি যে চেহারা পাল্টে এসেছো তাতে আমার খুব সুবিধা হলো। এখন পুলিশ তোমাকে চিনবে না, আর আমি তোমাকে নতুন করে তিলে তিলে মারতে পারবো। কারণ এবার আমার কাছে ডিবি জামান নেই, এবার আমি নিজেই জামান। আরিয়ান হাসল। সাব্বাস, আমার রানী তৈরি হয়ে গেছে। চলো মেয়াদি, শহরে ফিরি। জামান বললেও তার ফাইলগুলো কিন্তু আমার ল্যাপটপে আছে। আর এবার আমাদের টার্গেট শুধু পুলিশ নয়, এবার আমাদের টার্গেট হলো পুরো সমাজ। আরিয়ানের সেই চেনা দহন মাখা দৃষ্টি মায়াবী সারা শরীরে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলল। ভাঙা কফির মগের চারিদিকে পড়ে থাকা লনা কফিটুকু যেন তাদের দুজনের বর্তমান জীবনের এক তিক্ত রূপ। মায়াবী আরিয়ানের কলার ছেড়ে দিয়ে ধীর পায়ে ঘরে জানলার দিকে এগিয়ে গেল। শহরে ফিরবো? ও মা, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে নিয়ে কোনো পাহাড়ে ঘুরতে যাবে। মায়াবী আবার সেই ন্যাকামি মেশানো সুরে বলল, কিন্তু তার চোখ জানলার কাছে প্রতিচ্ছবিতে আরিয়ানের পকেটের দিকে স্থির হয়ে আছে। সেখানে পিস্তলের একটা আবছা ফাঁস দেখা যাচ্ছে। আরিয়ান সোফায় আরাম করে বসল। তার পুড়ে যাওয়া গালে চামড়াটা কুঁচকে এক বিভৎস হাসির সৃষ্টি হলো। পাহাড় তো আমরা রক্ত দিয়ে বানাবো মায়াবী, তবে আগে আমাদের পাওনা মিটিয়ে নিতে হবে। জামান বললেও তার উত্তরসূরি হিসেবে একজন নতুন লোক ডিবিতে জয়েন করেছে, আরশাদ চৌধুরী। লোকটা খুব কড়া, আর সবচেয়ে বড় কথা, সে তোমার বাবার পুরনো ছাত্র। মায়াবী চমকে উঠল। আয়েশা চৌধুরী নামটা তার চেনা। বাবার ডায়েরিতে সে এই নামটা দেখেছিল। আয়েশা ছিল এক সৎ এবং জিডি পুলিশ অফিসার। তো আরশাদ ভাইয়া কি আমাকে খুব বকবেন? মায়াবী ঠোঁট উল্টে বলল। আরিয়ান উঠে দাঁড়িয়ে মায়াবীর পাশে এসে দাঁড়ালো। বকবে না মায়াবী, সে তোমাকে ফাঁসি দেবে চড়াতে চায়। কারণ জামানের বাংলোর সেই অগ্নিকাণ্ডে ভিডিও ফুটেজ সে উদ্ধার করেছে। সেখানে তোমাকে আর আমাকে একসাথে দেখা গেছে। এখন সারা দেশ জানে মায়াবী আর আরিয়ান আসলে একই মুদ্রার দুই পিঠ। মায়াবী এক মুহূর্তে চুপ থাকলো। তারপর হঠাৎ খিলখিল করে হেসে উঠল। হেই, তার মানে আমরা এখন সেলিব্রিটি? আমাদের ছবি কি টিভিতে দেখাচ্ছে? আয়ান মায়াবীর ঘাড়ে হাত রাখলো। তার আঙ্গুলগুলো বরফের মতো ঠান্ডা। আর সেই সেলিব্রিটিদের এখন একটা নিরাপদ ডেরা দরকার। আমার পুরনো ডেরাগুলো পুলিশ চিনে ফেলেছে, তাই আমি একটা নতুন জায়গা ঠিক করেছি। শহরের পুরনো শ্মশানের পাশে একটা পরিত্যক্ত টেক্সটাইল মিল। মায়াবী নাক কুচকেই বলল। উফ, শ্মশান, খুব পচা গন্ধ আসবে তো। আমি কি সেখানে আমার পছন্দের পারফিউম মাখতে পারবো? আয়ান উত্তর দিল না। সে মায়াবীকে এরকম টেনে নিয়ে গাড়ির দিকে এগোলো। মায়াবী যখন গাড়িতে উঠে যাচ্ছিল, সে দেখলো তার বাবা জানলার পাশ থেকে ফেলফেল করে তাকিয়ে আছে। ঘুমের ঔষধ ঘরে তিনি হয়তো কিছু বুঝতে পারছে না, কিন্তু তার চোখের জল মায়াবীর বুকে তীরের মতো বিদ্ধ। মায়াবী মনে মনে বলল, বাবা, একটু ধৈর্য ধরো। আরিয়ানকে খতম করার জন্য আমাকে ওর অন্ধকারের ভেতরেই ঢুকতে হবে। ও ভাবছে ও আমাকে ব্যবহার করছে, কিন্তু ও জানে না যে এবার দাবার ছকটা আমিই সাজাচ্ছি। গাড়িটা ঝড়ের বেগে গ্রামের ধুলো উড়িয়ে শহরের দিকে ছুটলো। মায়াবী আরিয়ানের সানগ্লাস নিয়ে নিজের চোখে পড়ে নিল। আরিয়ান বাবু, একটা কথা বলবে? ওই যে আগুন লেগেছিল, তখন তুমি বের হলে কিভাবে? আমি তো ভেবেছিলাম তুমি রোস্ট হয়ে গেছো। আয়ান ড্রাইভিংয়ে মন দিয়ে ঠান্ডা গলায় বলল। মায়াবী হাসল। বাংলোর নিচে একটা পুরনো ড্রেনের লাইন ছিল, যা সরাসরি পেছনের পুকুরে গিয়ে মিশত। আমি জানতাম এই ঘরটা সেফ নয়, তাই পাথর পড়ার আগে আমি ওটার ভেতরে ঢুকে পড়ি। তবে ওই ড্রেনের তপ্ত জল আর ধোঁয়া আমাকে অর্ধেক মুখ পুড়িয়ে নিয়েছিল, কিন্তু বদলে আমাকে দিয়ে এক নতুন টেস্ট। বাহ,
তুমি তো একদম অ্যাকশন হিরো। আচ্ছা আরশাদ ভাইয়াকে আমরা প্রথম সারপ্রাইজ কবে দেব? হাসলো। হারিয়ান গাড়িটা হঠাৎ ব্রেক করতে থাকলো। সামনে শহরের সাইনবোর্ড দেখা যাচ্ছে। সে মায়াবীর দিকে ঝুঁকে এসে বলল, আজ রাতে আশরাত তার বোনের বিয়েতে যাবে। আমরা সেই বিয়েতেই দাওয়াত ছাড়া হাজির হব। তবে পরকনের গিফট কার্ড আমরা দেব একরাশ আতঙ্ক। মায়াবী তার ভেন্টি ব্যাগ থেকে একটা নেল পালিশ বের করলো। গাঢ় কালো রং। সে নিজের নখে সেটা লাগাতে লাগাতে বলল, কালো রংটা আমার খুব পছন্দর। আরশাদ ভাইয়ার বোনের বিয়েটা কি তবে কালো রঙের হবে? শহরের সবচেয়ে বড় কমিউনিটি সেন্টারে আজ আলোয় আলো ঝলমল করছে। ডিবি অফিসার আশা চৌধুরী একমাত্র বোন রিমার বিয়ে। পুলিশের কড়া নিরাপত্তা থাকলেও উৎসবের আমেজটা সবখানে স্পর্শ। আশাদ নিজে তকদারি করছেন, কিন্তু তার মনের কোণে এক অস্বস্তি খসখস করছে। আরিয়ানার মায়াবী সেই নিখোঁজ হওয়ার খবরটা তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। হঠাৎ গেটের কাছে একটা হইচই শোনা গেল। আশাদ দ্রুত সেখানে গিয়ে দেখলেন দামি একটা লাল রঙের স্পাইট করা এসে থামিয়েছে। গাড়ি থেকে নামল এক অপূর্ব সুন্দরী নারী। পরনে মিশমিশে কালো শাড়ি, চোখে ডার্ক সানগ্লাস। তার পাশে একজন সুঠামদেহী যুবক, যার মুখের এক পাশটা মুখ মাস্ক দিয়ে ঢাকা। মায়াবী খুব আদরে গলায় গার্ডকে বলল, ও মা, তোমরা আমাদের চিনতে পারছো না? আমরা তো বরপক্ষের খুব কাছের মানুষ। আরশাদ ভাইয়া আমাদের স্পেশাল দাওয়াত দিয়েছেন। আয়শাদ এগিয়ে আসতেই মায়াবী সানগ্লাসটা নামিয়ে একটা চোখ টিপল। আয়শাদ স্তব্ধ হয়ে গেলেন। তার সামনে জীবন্ত মায়াবী দাঁড়িয়ে। তিনি রিভলভার বের করে তাকতে যাবেন, ঠিক তখনই আরিয়ান তার মাস্কের নিচ থেকে হাসল। অফিসার, আজ আনন্দ করাতে পকেটের ওটা পকেটে রাখুন। আপনার বোনের স্টেজের নিচে 5 কেজি C4 বিষ পাউডার রাখা আছে। একটা ভুল চাল আর বিয়ের সানাই মরণ চিৎকারে পরিণত হবে। আরিয়ান খুব নিচু স্বরে আশাদের কানের কাছে বলল। আশাদের কপালের ঘাম জমে উঠল। তিনি ইশারায় তার ফর্সকে দূরে থাকতে বলেন। মায়াবী খিলখিল করে হেসে উঠল। আরশাদ ভাইয়া, তুমি না খুব হ্যান্ডসাম হয়ে গেছো। তা আমাদের কি ভেতরে নিয়ে যাবে না? আমার না খুব খিদে পেয়েছে। বিয়ের আসর রাত 10টা। মায়াবী স্টেজে গিয়ে রিমার পাশে বসলো। রিমা মায়াবীকে চেনে না। সে শুধু এক রহস্যময় নারীকে দেখে অবাক হচ্ছে। মায়াবী রিমার কানে কানে বলল, তোমাকে না খুব পচা লাগছে। এত সস্তা গয়না পরেছো কেন? আরিয়ান বাবু, দেখো না আরশাদ ভাইয়া কি কিপ্টে। আরিয়ান দূরে দাঁড়িয়ে আশরাতকে পর্যবেক্ষণ করছিল। আশরাত তখন কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। আরিয়ান তার ঘড়ির একটা বোতাম টিপল। সাথে সাথে পুরো কমিউনিটি সেন্টারের জ্যামার চালু হয়ে গেল। সব নেটওয়ার্ক জিরো। মায়াবী রিমার গলা থেকে একটা হীরের হার খুলে নিল। রিমা চিৎকার করতে গেলে মায়াবী তার মুখে একটা রুমাল চেপে ধরল। রুমাল ক্লোরোফর্ম ছিল। রিমা মুহূর্তে মায়াবীর কোলে ঢলে পড়ল। পুরো হলরুমে আতঙ্কে ছড়িয়ে পড়ল। আয়শা চিৎকার করে উঠল, মায়াবী, রিমাকে ছেড়ে দাও, ও নিষ্পাপ। মায়াবী রিমা চিরকুটটা ধরে আয়শাদের দিকে তাকালো। তার চোখে এখন আর নেকামি নেই, আছে এক গভীর তৃপ্তি। নিষ্পাপ? আরিয়ান বাবুর ঘর যখন পুলিশ জ্বালিয়ে দিল, তখন কি কোনো নিষ্পাপ মানুষ সেখানে ছিল? ছিল না। আরশাদ ভাইয়া, তুমি ভেবেছিলে তুমি দাবার চাল দেবে, কিন্তু বোর্ডটা তো শুরু থেকেই আমাদের দখলে। আয়ান এগিয়ে এসে মায়াবীর হাত ধরল। ডল, অনেক নাটক হয়েছে, এবার গিফটটা দিয়ে দেই। মায়াবী তার ব্যাগ থেকে একটা ছোট্ট রিমোট বের করলো। আয়শা আত্মনাদ করে উঠল। না। মায়াবী রিমোটের বাটন টিপল, কিন্তু কোনো বিস্মরণ হলো না। তার বদলে হলের বড় স্ক্রিনগুলোতে একটা ভিডিও প্লে হতে শুরু করলো। সেখানে দেখা যাচ্ছে আশা চৌধুরী নিজের হাতে নেওয়া কিছু ঘুষের লেনদেন, আর জামান সাহেবের সাথে তার গোপন মিটিংয়ের ফুটেজ। পুরো বিয়ের আশার উপস্থিত গেস্ট আর পুলিশ অফিসাররা অবাক হয়ে আশাদের দিকে তাকাতে লাগলো। আশাদের সম্মান এক মুহূর্তে ধুলায় মিশে গেল। হারিয়ান আশাদের সামনে গিয়ে দাঁড়ালো। আমি বলেছিলাম না আশরাত, আমি তোমাকে শারীরিকভাবে মারবো না, আমি তোমাকে সামাজিকভাবে জ্যান্ত কবর দেব। এখন তুমি নিজেই নিজের বোনের খুন হিসেবে পরিচিত হবে, যদি না তুমি আমাদের এখান থেকে বের হওয়ার রাস্তা করে দাও। মায়াবী রিমাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। সে আশাদের গালে একটা চিমটি কেটে বলল, টাটা আরশাদ ভাইয়া, বিয়েটা কিন্তু খুব বোরিং ছিল। পরের বার আর একটু ভালো আয়োজন করো। আয়ান আর মায়াবী ভিড়ের মধ্যে মিশে গেল। পুলিশ তাদের ধরার সাহস পেল না, কারণ আরশাদ তখন নিজের কেরিয়ার বাঁচানোর চিন্তায় পাথর হয়ে আসেন। গাড়িতে ওঠার পর আরিয়ান মায়াবীর দিকে তাকালো। তুমি
ভিডিওটা কোথায় পেলে মায়াবী? ওটা তো আমার কাছে ছিল না। মায়াবী নেল পালিশের দিকে তাকিয়ে হাসলো। তুমি যখন ড্রেন দিয়ে পালিয়েছিলে হারিয়ান বাবু, তখন তোমার ল্যাপটপের একটা ব্যাকআপ ড্রাইভ জামান আঙ্কেলের ডয়ারে রয়ে গিয়েছিল। আমি সেটা আগেই সরিয়ে ফেলেছিলাম। আমি জানতাম একদিন এই আরশাদ ভাইয়া আমাদের পথে আসবে। হারিয়ান মায়াবীকে নিজের দিকে টেনে নিল, তার কপালে একটা চুমু খেলো। তুমি আসলে আমার পারফেক্ট পার্টনার। এবার আমাদের মিশন শহরকে নরক বানানো। মায়াবী বিড়বিড় করলো। শহর নরক হবে কিনা জানি না আরিয়ান বাবু, কিন্তু তোমার নরকের যাত্রা আমি খুব সুন্দর করে সাজাচ্ছি। বিয়ের আসর থেকে বেরিয়ে আসার পর মায়াবীর চেহারার এক অদ্ভুত প্রশান্তি। যে গাড়ির জানলা দিয়ে রাতের সে গাড়ির জানলা দিয়ে রাতের শহরে দ্রুত গতিতে পিছিয়ে যাওয়া আলোগুলো দেখছে। হারিয়ান ড্রাইভ করছে, তার চোখে এক নতুন উন্মাদনা। মায়াবী, তুমি আরশাদকে একদম শেষ করে দিয়েছো। এখন পুলিশ ডিপার্টমেন্ট কেউ ওকে বিশ্বাস করবে না। ও এখন নিজের বাহিনীর কাছে একজন অপরাধী। আরিয়ান হাসতে হাসতে বলল। মায়াবী খুব নিচু স্বরে বলল। উফ, আরিয়ান বাবু তুমি না কত জোরে হাসো, আমার কানটা একদম ভোঁ ভোঁ করছে। আরশাদ ভাইয়াকে তো সরালাম, কিন্তু এখন আমাদের নতুন ডেয়ার কে কে থাকবে? আমার না একা থাকতে খুব ভয় লাগে। হারিয়ান গাড়িটা শহরের পুরনো টেক্সটাইল মিলের সামনে থামালো। লোহার বড় গেটটা খোলার সময় এক বিকট শব্দ হলো। মিলের ভিতরটা অন্ধকার, শেষে তার ধুলোয় ঢাকা। মায়াবী নাক কুঁচকে বলল। ছি, এখানে তো অনেক মাকড়সা। আরিয়ান বাবু তুমি কি চাও মাকড়সারা আমাকে কামড়ে দিক? আরিয়ান ভিতরে ঢোকার সময় হঠাৎ থেমে গেল। তার হাত নিজের অজান্তেই কোমরের পিস্তলের উপর চলে গেল। চুপ, ভেতর কেউ আসো। মায়াবী মুহূর্তে সতর্ক হয়ে গেল। তার সেই ন্যাকামি ভাবটা উধাও। সে আরিয়ানের পেছনে আড়াল দিয়ে দাঁড়ালো। মিলের এক কোণে থাকা একটি পুরনো জেনারেটর থেকে আবছা আলো আসছে। সেখানে একটি চেয়ারে একজন মানুষ বসে আছে, যার মুখটা অন্ধকারে ঢাকা। কে ওখানে? আরিয়ান গর্জে উঠল। অন্ধকার থেকে একটি পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। খুব দেরি করে ফেললে ফিরতে, আরিয়ান। বিয়ের ভোজ কি খুব ভালো ছিল? চেয়ারে বসা লোকটা উঠে দাঁড়ালো। হারুর নিচে আসতেই মায়াবীর চোখ ছানাবড়া হয়ে গেল। সে তো জহি, কিন্তু জহি তো লেকের ধারে সেই গ্রেনেডের বিস্ফোরণে মারা গিয়েছিল। মায়াবী চিৎকার করে উঠল। ও মা, তুমি জ্যান্ত ভূত! আরিয়ান বাবু দেখো, জহির ভাইয়া মরে গিয়েও ফিরে এসেছে। জহির হাসলো। তার সারা শরীরে পোড়া দাগ, এক হাত কাটা। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে এলো। গ্রেনেডটা জহিরকে মারতে পারিসনি বস। ওটা শুধু আমার একটা হাত কেড়ে নিয়েছে। তবে আমি এখন আর জামানের লোক নই। আমি এখন আপনার ঋণী, কারণ আপনি আমাকে মৃত্যুর পথ থেকে ফিরে এনেছেন। হারিয়ান ভুরু কুচকে তাকালো। আমি তোকে বাঁচিয়েছি মানে? আমি তো তোকে মারার জন্যই গ্রেনেড ছুঁড়েছিলাম। জহির মায়াবীর দিকে তাকালো। বস, আপনি ছুঁড়েছিলেন ঠিকই, কিন্তু মায়াবী ম্যান গ্রেনেডটা ছোড়ার ঠিক 1 সেকেন্ড আগে আমার থেকে একটা সংকেত দিয়েছিলেন। আমি বুঝতে পেরেছিলাম, তাই বালির গর্তে চাপ দিয়েছিলাম। আর ম্যামের ব্যাগ থেকে পাওয়া সেই ফার্স্ট ওয়াইড ইটটা দিয়ে আমি রক্তক্ষরণ থামিয়েছি। আরিয়ান অবাক হয়ে মায়াবীর দিকে তাকালো। মায়াবী, তুমি জোরকে বাঁচিয়েছো কেন? মায়াবী আবার সেই মিষ্টি নেকামি হাসিটা দিল। সে আঙ্গুল দিয়ে নিজের চিবুক চুলকিয়ে বলল। ও মা, আমি আবার কবে সংকেত দিলাম? আমি তো জাস্ট হাত নেড়ে বলেছিলাম টাটা জহির ভাইয়া। ওটা যে বাঁচানোর সংকেত হবে আমি কি করে জানবো? আমি তো খুব বোকা মেয়ে। হারিয়ান বিশ্বাস করলো কিনা বোঝা গেল না, কিন্তু সে জহিরকে ভিতরে থাকার অনুমতি দিল। ঠিক আছে জহির, আমার এখন হাত দরকার। মায়াবী, তুমি ওপারের ঘরটায় যাও, তোমার সব জিনিস সেখানে আছে। মায়াবী যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছে, তখনই তার কানে এলো নিচতলা থেকে আরিয়ান আর জহিরের ফিসফিসানি। মায়াবী দরজার আড়ালে দাঁড়িয়ে হাঁড়ি পাতলো। হারিয়ান বলছে। জহির, আরশাদকে আমরা সরিয়েছি ঠিকই, কিন্তু জামানের একটা ডায়েরি ছিল। ওটাতে মায়াবী বাবার কিছু অতীত পাপের কথা লেখা আছে। ওটা যদি মায়াবী পেয়ে যায়, তবে সে আর আমার কন্ট্রোল থাকবে না। আমাদের যে কোনো মূল্যে ওই ডায়েরিটা আরশাদের লকার থেকে সরাতে হবে। মায়াবীর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। বাবার অতীত পাপ কি এমন লুকাচ্ছে আরিয়ান? সে নিজের ঘরে ঢুকে বিছনায় গা এলিয়ে দিল। তার মনে পড়লো বাবার সেই ডায়েরির পাতাগুলো। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। মায়াবী ফোন রিসিভ করতে উপাস থেকে আরশাদ চৌধুরী গলা শোনা গেল। তবে আরশাদ কাঁদছে না, তিনি এক উন্মাদ হয়ে গেছেন।
মায়াবী, তুমি আর আরিয়ান মিলে আমার বোনের জীবন নষ্ট করেছো। আজ থেকে আমি পুলিশ নয়, আজ থেকে আমি তোমাদের জম। আর শোনো, তোমার বাবার ডায়েরিটা এখন আমার হাতে। আজ রাতেই আমি ওটা ইন্টারনেটে লাইভ পড়ে শোনাবো। তোমার বাবার আসল চেহারা সারা পৃথিবী দেখবে। মায়াবী ফোনটা চেপে ধরল। তার চোখের মনি এখন পাথরের মতো স্থির। সে বিড়বিড় করলো, আরিয়ান বাবু, খেলাটা তো তুমি শুরু করেছিলে, কিন্তু শেষ চালটা বোধ হয় আরশাদ ভাইয়া দিচ্ছে। আশাদের কথাগুলো মায়াবীর কানে বিষাদের মতো বিদ্ধ। ফোনের ওপাশ থেকে আশাদের অট্ট হাসি ভেসে আসছে। মায়াবী ধীর পায়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে শ্মশানের নিস্তব্ধতা আর মিলের ভাঙা দেওয়াল তাকে যেন গ্রাস করতে চাইছে। আরশাদ ভাইয়া, তুমি না খুব পচা। মায়াবী ফোনে একদম কচি কলার নেকামি দিয়ে বলল, বাবার ডায়েরি নিয়ে কেন টানাটানি করছো? ওটা তো পুরনো কাগজ, ওতে শুধু ডাল ভাতের হিসাব লেখা থাকে। তুমি বরং আমাকে দাও, আমি ওটা দিয়ে সুন্দর কাগজের নৌকা বানিয়ে লেকে ভাসাবো। আশা দাঁতে দাঁত চেপে বললেন, নৌকা বানাবে মায়াবী? এই ডায়েরির প্রতিটি পাতায় তোমার বাবার হাতে খুন হওয়া মানুষের রক্ত লেগে আছে। তোমার বাবা কোনো সাধারণ লোক নন, তিনি ছিলেন এই শহরের আন্ডারওয়ার্ল্ডের আসল কিংপিন। আরিয়ান তো তার কাছে একটা ছোট বাচ্চা মাত্র। মায়াবীর হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। তার বাবা যে মানুষটি সারাদিন ফুল গাছে জল দেন, হার তসবিহ জপেন, তিনি কি খুনি হতে পারেন? মিথ্যা, সব মিথ্যা। মায়াবী চিৎকার করে ফোনটা বিছনায় ছুঁড়ে মারল। নিচতলা থেকে আরিয়ানের পায়ের শব্দ শোনা গেল। সে দ্রুত উপরে উঠে এলো। মায়াবী বিধ্বস্ত চেহারা দেখে সে থমকে গেল। কি হয়েছে ডাব? আরশাদ কি ফোন করেছিল? মায়াবী আরিয়ানের চোখের দিকে তাকালো। আরিয়ানের চোখে এক অদ্ভুত দ্রুততা। মায়াবী হঠাৎ আরিয়ানের কলারটা খামচে ধরল। আরিয়ান বাবু, তুমি কি জানতে আমার বাবার ডায়েরিতে কি লেখা আছে? আরিয়ান মায়াবীর হাত দুটো সরিয়ে দিয়ে তার চুলে বেনি কেটে দিল। জানি মায়াবী, তোমার বাবা আর আমার বাবা একসময় পার্টনার ছিল। তোমার বাবা আমার বাবাকে প্রতারণা করে পুলিশে ধরিয়ে দেননি, বরং তিনি তাকে নিজের হাতে গুলি করেছিলেন। আরিয়ানের সাইকো হওয়ার কারণটা তো তোমার বাবাই তৈরি করে দিয়েছেন। মায়াবীর পৃথিবীটা এক মুহূর্তে উলটপালট হয়ে গেল। সে যাকে ভালোবাসা নামে এতদিন ঘৃণা করে শাসন করেছে, সেই আরিয়ান আসলে তার বাবারই শিকার। তাহলে তুমি আমাকে বাঁচিয়ে রাখলে কেন আরিয়ান? কেন আমাকে মেরে ফেললে না? কেন? মায়াবী টুকরে কেঁদে উঠল। আরিয়ান মায়াবীর চোখের জল মুছে দিয়ে তার কপালে একটা চুমু দিল। কারণ আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম তোমার বাবার থেকে, তোমাকে তার চোখের সামনে অর্গে ঠেলে দিয়ে। কিন্তু এখন খেলাটা বদলে গেছে। আরশাদ যদি ডায়েরিটা ফাঁস করে দেয়, তবে পুলিশ তোমার বাবাকে নয়, তোমাকে গ্রেপ্তার করবে। কারণ তোমার বাবার সব খুনের সাক্ষী হিসেবে ডায়েরিতে তোমার নাম ব্যবহার করা হয়েছে, উত্তরাধিকার হিসেবে। মায়াবী স্তব্ধ হয়ে গেল। তার বাবা তাকে সব পাপের বর্ম বানিয়ে গেছেন। ঠিক তখনই জহির দরজায় এসে নক করলো। বস, আরশাদ চৌধুরী লাইভ স্ট্রিম শুরু করার প্রস্তুতি নিচ্ছে। শহরের সব বড় নিউজ চ্যানেলে সে একটা লিঙ্ক পাঠিয়ে দিয়েছে। হাতে সময় মাত্র 30 মিনিট। আরিয়ান মায়াবীর দিকে একটা কালো মাস্ক আর একটা রিভলভার বাড়িয়ে দিল। এবার সিদ্ধান্ত তোমার ডাল। হয় আজ তোমার বাবার আসল চেহারা সারা দুনিয়া দেখবে আর তুমি জেলে যাবে, না হয় আজ রাতে আমাদের আরশাদের চিরতরে তুমি চুপ করে দেবে। মায়াবী রিভলভারটা হাতে নিলেন। তার সেই নেকামো মেশানোর সারল্য এখন হিমশীতল শূন্যতায় পরিণত হয়ে গেছে। সে আয়নায় নিজের দিকে তাকালো। তার ঠোঁটে সেই গাঢ় কালো নেল পালিশ রঙের মতো তার মনটাও যেন কালো হয়ে গেছে। আরিয়ান বাবু, ডায়েরিটা দিয়ে কি আগুন জ্বালানো যায়? মায়াবী খুব শান্ত গলায় জিজ্ঞাসা করলো। আরিয়ান হাসলো। অবশ্যই। তবে চলো, আজ রাতে আরশাদ ভাইয়াকে একটা বড় সড়ো অগ্নিকাণ্ড উপহার দেই। আর হ্যাঁ, এবার আর লাল শাড়ি নয়, এবার আমি কুচকুচে কালো রং পরে তার সামনে দাঁড়াবো। মায়াবী তার কালো শাড়িটা ঠিক করে নিল। জহির আর আরিয়ান নিচে গাড়ির ইঞ্জিন স্টার্ট দিল। মায়াবী সিঁড়ি দিয়ে নামার সময় একবার বিড়বিড় করলো। বাবা, তুমি আমায় অন্ধকারে রানী বানিয়েছো, এবার দেখবে সেই রানী কিভাবে পুরো সাম্রাজ্য জ্বালিয়ে দেয়। শহরের রাতের আকাশটা অস্বাভাবিক থমথমে। আরিয়ানের কালো IUV গাড়িটার হেডলাইট নিভিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে আরশাদের ব্যক্তিগত অফিসের দিকে। গাড়ির ভিতরে এক অস্থির নীরবতা। আরিয়ান স্টারিং ধরছে এক হাতে, অন্য একটা হাতে ব্যান্ডেজ করা। সে আগুনের রাতের স্মৃতি। জহির পিছনে বসে নিস্তব্ধে অস্ত্র পরীক্ষা করছে। মায়াবী জানালার পাশে বসে তার নখ দিয়ে সেটের কভারে
পেন্সিল স্কেচের মতো কিছু একটা আঁকছে। তার চোখে এখন এক অদ্ভুত ঘরের মতো চাউনি। আরিয়ান বাবু, ডায়েরিটা কি খুব মোটা? আমার না মোটা বই পড়তে একদম ভালো লাগে না। মায়াবী খুব কচি গলায় ফিসফিস করলো। কিন্তু বাবা তো বলতেন ওটাতে শুধু আমার ছোটবেলার ছড়া লেখা আছে। বাবা কি ছড়া লিখতে গিয়ে কারো গলা কেটেছেন? হারিয়ান আয়নায় মায়াবীর প্রতিচ্ছবি দেখলো। সরি না মায়াবী, ওটা ছিল একটা মৃত্যু তালিকা। আশরাত এখন যে স্টুডিওতে আছে সেটা শহরের এক কোনায় পুরাতন বেতার কেন্দ্র। ওখান থেকে লাইভ টেলিকাস্ট হবে। আমাদের হাতে আর মাত্র 15 মিনিট আছে। পুরনো বেতর কেন্দ্র। রাত 11:45। আশা চৌধুরী তার টেবিলের উপরে রাখা ডায়েরিটার প্রতিটা পাতা উল্টে দেখছেন। তার চোখ দুটো লাল হয়ে আছে। বোনের বিয়ের অপমানের জ্বালার এই ডায়েরির বিস্ময়ের তথ্য তাকে এক উন্মাদ প্রতিশোনার নেশায় বুঁদ করে রেখেছে। ক্যামেরাম্যান সিগন্যাল দিল। স্যার 5 মিনিট বাকি। আয়শা ডায়েরির মাঝে একটা পাতা বের করলেন। সেখানে মায়াবী ছোটবেলার একটা ছবির পাশে বড় বড় করে লেখা, প্রজেক্ট প্রেডেটর ইনহেরিটর মায়াবী। এর নিচে লেখা কিছু সাংকেতিক নাম্বার, যা আসলে বিদেশের কিছু গোপন ব্যাংকের অ্যাকাউন্ট কোড। হঠাৎ অফিসের মেন পাওয়ার গ্রিডটা বিকট শব্দে বিস্মিত হলো। পুরো ভবন অন্ধকারে ডুবে গেল। আয়শা চিৎকার করে উঠলেন। জহির, গার্ডস পজিশন নাও। অন্ধকারের ভিতর থেকে একটা মিষ্টি হাসির শব্দ ভেসে এলো। হলের লাউড স্পিকারে মায়াবীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে লাগলো। ও মা, আরশাদ ভাইয়া, অন্ধকারে তুমি ভয় পাচ্ছ? আমি কিন্তু তোমার জন্য একটা টর্চ লাইট নিয়ে এসেছি। পর মুহূর্তে একটা লাল লেজার লাইট আশাদের বুকের মাঝখানে স্থির হলো। আশার টেবিলের নিচে ডায়েরিটা লুকিয়ে ফেলে রিভলভার তাক করলেন, কিন্তু চারপাশ থেকে তখন বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ছে। মায়াবী, সামনে আয়, তোর বাবার সব পাপ আজ আমি ফাঁস করব। আশাদ কাশির দমকের মাঝেও গর্জে উঠলেন। হারিয়ান অন্ধকারের মাঝে নাইট ভিশন গলস পরে বিড়ালের মতো নিঃশব্দে আশাদের ঠিক পিছনে এসে দাঁড়ালেন। সে তার পিস্তলের বাট দিয়ে আশাদের ঘাড়ে সজোরে আঘাত করলো। আশাদ জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়লেন। মায়াবী ধোয়ার ভেতর দিয়ে হেলে ধুলে হেঁটে টেবিলের সামনে এলো। তার হাতে একটা ছোট্ট পারফিউমের বোতল। সে খুব আয়েসি করে টেবিলের উপর সেটা স্প্রে করলো। উফ, কত ধুলো এই ঘরে। আরিয়ান বাবু, ডায়েরিটা কি পেয়েছো? হারিয়ান টেবিলের নিচ থেকে ডায়েরিটা টেনে বের করলো, কিন্তু তার কপালে ভাঁজ পড়লো। ডায়েরিটা খুলতেই দেখলো তার ভেতরের সব পাতা ছিঁড়ে ফেলা হয়েছে, শুধু প্রথম আর শেষ পাতাটা অবশিষ্ট আছে। এটা ট্রপ ছিল। হারিয়ান চিৎকার করে উঠল। আশরাত আমাদের এখানে ডেকে এনেছে আমাদের সময় নষ্ট করার জন্য। আসল ডায়েরিটা ওর কাছে নেই। ঠিক তখনই আশাদের পকেট থেকে একটা মোবাইল ফোনের স্ক্রিন চলে উঠলো। সেখানে একটা মেসেজ পপ আপ হলো। ডায়েরিটা এখন ডিবি হেডকোয়ার্টারে যাচ্ছে। শুভ বিদায়, সাইকো জুটি। মায়াবী আরিয়ানের সেই শেষ পাতাটা ছিঁড়ে নিল। সেখানে মায়াবীর বাবার হাতে শেষ লেখাটা ছিল। মায়াবী, তুই যখন এই লেখাটা পড়বে, জানবে আরিয়ান তোমার বন্ধু নয়, ও তোমার জীবনের শেষ পরীক্ষা। মায়াবী হঠাৎ হাসলো না, সে খুব গম্ভীরভাবে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান বাবু, তুমি আমাকে ডিবি হেডকোয়ার্টারে নিয়ে যাবে? আমার না আজ খুব পুলিশ পুলিশ খেলতে ইচ্ছে করছে। আরিয়ান দাঁতে দাঁত চেপে বলল। ডিবি হেডকোয়ার্টার ঢোকা মানে আত্মহনন মায়াবী। ওখানে পুরো বাহিনী আছে। মায়াবী তার পকেট থেকে সেই নীল রিবনটা বের করলো। সে সেটা দিয়ে নিজের চুল বাঁধতে বাঁধতে বলল, আরিয়ান বাবু, তুমি ভুলে যাচ্ছ আমি শুধু ডল নই, আমি কিং পিনের মেয়ে। আজ ডিবি হেডকোয়ার্টারের আগুন জ্বলবে না, আজ ওখানে রক্ত দিয়ে আলপনা হবে। তুমি কি আমার সাথে আসবে নাকি আমি একাই যাব? জহির বাইরে থেকে চিৎকার করলো। বস, পুলিশ আসছে, আমাদের এখনই বের হতে হবে। রাতের নিস্তব্ধতা চিরে আরিয়ানের গাড়িটা ঝড়ের বেগে ধাওয়া করছে গন্তব্যের দিকে। মায়াবী তার নীল রিবন দিয়ে চুলটা শক্ত করে বেঁধে নিয়েছে। তার চোখে সেই চেনা ন্যাকামি এখন এক শীতলতার শান্তিতে রূপান্তরিত হয়েছে। সে তার ছোট্ট ভ্যান্টি ব্যাগ থেকে একটা লিপস্টিক বের করলো, টকটকে লাল। আয়নায় নিজের ঠোঁট রাঙাতে রাঙাতে সে বিড়বিড় করলো। রক্তের আলপনা দিলে লাল রংটাই তো বেশি ফুটে উঠবে, তাই না আরিয়ান বাবু? হারিয়ান সিস্টেমের শক্ত মুঠোয় রেখে বলল। মায়াবী, ডিবি হেডকোয়ার্টারে ঢোকা মানে বাঘের কাছে ঢোকা। আরশাদ আমাদের ওখানে নিয়ে গিয়ে ফাঁসাতে চাইছে। ডায়েরিটা তো ওর কাছে আছে। ও শুধু আমাদের ওপেন স্পেস থেকে সরিয়ে নিজের এলাকায় নিতে চায়। মায়াবী লিপস্টিক ব্যাগে রেখে হাসলো। বাঘ যখন বুড়ো হয়
আরিয়ান বাবু তখন সে শুধু গর্জনই করতে পারে। আরশাদ ভাইয়া ভাবছে সে আমাকে চেনে, কিন্তু সে ভুলে গেছে যে আমার বাবা তাকে ট্রেনিং দিয়েছিলেন। সেই জানে না যে বাবার ডায়েরির শেষ পাতায় একটা বিশেষ পাসওয়ার্ড লেখা ছিল। আরিয়ান অবাক হয়ে তাকালো। পাসওয়ার্ড? কিসের পাসওয়ার্ড? মায়াবী তার ফোনের স্ক্রিনটা আরিয়ানের সামনে ধরলো। সেখানে একটা ম্যাপ লোড হচ্ছে। টিভি হেডকোয়ার্টারের নিচে একটা পুরনো ব্রিটিশ আমলের টানেল আছে। বাবা ওটা ব্যবহার করতেন। হেডকোয়ার্টারের মেন সার্ভাস রুমে ঠিক নিচ দিয়ে ওটা গেছে। আমরা যদি ওখান দিয়ে ঢুকি তবে আমাদের কোনো গার্ডের সামনে পড়তে হবে না। ডিবি হেডকোয়ার্টার রাত 2:15। পুরো হেডকোয়ার্টার করা পাহারায়। আয়শা চৌধুরী তার কেবিনে বসে ডায়েরির পাতাগুলো সাজাচ্ছেন। তার মুখে এক পৈশাচিক হাসি। তিনি জানেন আরিয়ান আর মায়াবী আজ রাতেই আসবে। তিনি সারা ভবনের সাইলেন্সারের গান সহ স্পেশাল ফোর্সে মোতায়েন করেছেন। হঠাৎ করিডোরে সেন্ট্রাল এসি সিস্টেম থেকে একটা মিষ্টি গন্ধ বের হতে শুরু করলো। ল্যাভেন্ডার পারফিউম। আয়শাদ ঘ্রাণটা পেতেই সতর্ক হয়ে উঠলেন। গ্যাস মাস্ক পরো। কিন্তু দেরি হয়ে গেছে। ল্যাভেন্ডার গন্ধের সাথে মেশানো ছিল এক শক্তিশালী নার্ভ এজেন্ট। মুহূর্তের মধ্যে করিডোরে থাকা সেন্ট্রিরা লুটিয়ে পড়তে লাগলো। সিসিটিভি ক্যামেরাগুলো একে একে বন্ধ হয়ে গেল। মেন সার্ভার রুমের ফ্লোরটা হঠাৎ কেঁপে উঠল। কার্পেটের নিচ থেকে একটা গোপন ঢাকনা খুলে গেল। সেখান থেকে প্রথমে বের হলো মায়াবী, তারপর আরিয়ান আর জহির। মায়াবী তার হাতে সবাই রিভলভারটা মাস্ক ঘুরিয়ে পড়ল। পরো। সারপ্রাইজ! আরশাদ ভাইয়া ডল কিন্তু বাঘের খাঁচায় ঢুকে পড়েছে। তারা দ্রুত আরশাদের কেবিনের দিকে গেল। করিডোরে থাকা দুইজন অফিসার যারা মাস্ক পরেছিল, তাদের জহির আর সাইলেন্সার লাগানো পিস্তল দিয়ে নিপুণভাবে সরিয়ে দিল। মায়াবী আরশাদ দরজার সামনে দাঁড়িয়ে নক করলো। নখ। ভেতরে কে? ডায়েরি কি পড়া শেষ হয়েছে? আরশাদ ভেতর থেকে গর্জে উঠলেন। মায়াবী তুই ভিতরে আয়, আজই তোকে আমি জীবন্ত কবর দেব। মায়াবী দরজাটা লাথি দিয়ে খুলে ভিতরে ঢুকলো। কিন্তু ভিতরে করে মানুষ নেই, শুধু আরশাদের চেয়ারের উপর একটা ল্যাপটপ রাখা আর তার সামনে সেই কাঙ্ক্ষিত ডায়েরিটা। ল্যাপটপের স্ক্রিনে আরশাদের মুখ দেখা যাচ্ছে। তিনি আসলে অন্য একটি গোপন রুম থেকে কথা বলছেন। তোকে চেনা এতটাও কঠিন নয় মায়াবী। আরশাদ স্ক্রিন থেকে হাসলেন। টানেলের কথা আমি জানতাম। তোরা এখন যেখানে দাঁড়িয়ে আছিস ওটা আসলে একটা গ্যাস চেম্বার। 10 সেকেন্ডের মধ্যে ওখানে বিষাক্ত সানাইড ছড়িয়ে পড়বে। শুভ বিদায় উত্তরাধিকারিণী। আরিয়ান চিৎকার করে উঠল। পালাও মায়াবী! জানালার কাঁচ ভেঙে বাইরে লাফ দাও। কিন্তু মায়াবী সরছে না। সে ডায়েরিটা হাতে তুলে নিল। তার চোখে এক বিচিত্র আনন্দ। সে ল্যাপটপের ক্যামেরার দিকে তাকিয়ে বলল, আরশাদ ভাইয়া তুমি না খুব বোকা। তুমি যখন আমার বাবার ছাত্র ছিলে, বাবা কি তোমাকে শেখাননি যে টানেলের মেন কন্ট্রোলটা আমার হাতে? মায়াবী তার পকেট থেকে একটা রিমোট বের করলো। আরশাদ ভাইয়া তোমার গোপন রুমটাও কি 3 নম্বর ফ্লোরে, যেখানে সব বিস্ফোরক রাখা থাকে? ও মা, আমি বোধহয় ভুল করে ওখানে ফিউজটা অন করে দিয়েছি। আরশাদের মুখের হাসি মুহূর্তে মিলিয়ে গেল। পর মুহূর্তে পুরো হেডকোয়ার্টারের একপাশে প্রচণ্ড বিস্মরণে কেঁপে উঠল। আরশাদের গোপন রুমের দেওয়াল ধসে পড়ল। মায়াবী ডায়েরিটা বুকে জড়িয়ে হারিয়ানের হাত ধরল। আরিয়ান বাবু, আপনারটা কি সুন্দর হয়েছে। এবার চলো, বাবার আসল ডায়েরিটা নিয়ে আমরা এক নতুন সাম্রাজ্য গড়ি। আরিয়ান দেখলো মায়াবীর চেহারায় এখন আর কোনো নেকামি নেই। সেখানে এক সত্যিকারের সাইকো কুইনের প্রতিফলন। জহির বাইরে থেকে গাড়ি নিয়ে প্রস্থান করলো। আগুনের লেলিহান শিখা পেছনে ফেলে তারা অন্ধকারের দিকে মিলে গেল। ডিবি হেডকোয়ার্টারের পেছনের অংশ থেকে তখনও কালো ধোঁয়া কুণ্ডলী পাখি আকাশে উঠছে। সাইরেনের শব্দ ক্রম অস্পর্শী হয়ে আছে। হারিয়ানের গাড়ির ভেতর এখন শ্মশানের নিস্তব্ধতা। মায়াবী তার কোলের ওপরে রাখা সেই রক্তবরণ ডায়েরিটার উপর হাত বুলিয়ে দিচ্ছে, যেন ওটা কোনো জ্যান্ত প্রাণী হৃৎপিণ্ড। মায়াবী, তুমি আরশাদকে মারলে না কেন? আরিয়ান স্টিয়ারিংয়ে চাপ দিয়ে জিজ্ঞাসা করলো, তার গলায় এক অদ্ভুত সন্দেহ। বিস্ফোরকটা এমনভাবে করেছো যেন ও বেঁচে থাকার সুযোগ পায়। কেন? মায়াবী ডায়েরি থেকে মুখ তুলে আরিয়ানের দিকে তাকালো। চাঁদের আলোয় তার চোখের মণি দুটো বিড়ালের মতো জ্বলছে। ও মা, আরিয়ান বাবু তুমি কি জানো না, মরা মানুষের চেয়ে ন্যাংরা বাঘ অনেক বেশি বিনোদন দেয়। আরশাদ ভাইয়াও এখন নিজের ডিপার্টমেন্টের কাছেই অপরাধী। ও বেঁচে থাকলে আমাদের জন্য খেলার আরও অনেক নতুন ঘাঁটি পাওয়া যাবে। মায়াবী ডায়েরির একদম মাঝে একটি পাতা খোলো। সেখানে কোনো লেখা নেই, শুধু একটি পেন্সিল স্কেল।
একটি ছোট মেয়ে দোলনায় বসে আছে। হাত তার পায়ের কাছে একটি কাটা বন্ধু পড়ে আছে। স্কেলটার নিচে রক্ত দিয়ে লেখা একটি নাম্বার 7713। আরিয়ান বাবু, বাবার এই নম্বরটা কিসের জানো? মায়াবী খুব কচি গলায় জিজ্ঞাসা করলো। হারিয়ান ভুরু কুচকালো। কোনো সুইস ব্যাংকের কোড? মায়াবী হাসলো, এক ভয়াবহ শীতল হাসি। না, এটা আমাদের শহরের সবচেয়ে পুরনো মর্গ এর একটা লকারের নম্বর। বাবা বলতেন ওখানে লাশগুলো কথা বলতে পারে। কেন্দ্রীয় মর্গ, ভোর 4:15। মর্গের ভেতরটা বরফের মতো ঠান্ডা। ফরমালিনের কটু গন্ধ চারিদিকে। জহির বাইরে পাহারা আছে, আর আরিয়ান ও মায়াবী অন্ধকারের ভেতর টর্চ চালিয়ে এগিয়ে চলছে। করিডোরের দেয়ালের নাম্বারগুলো ক্রম বাড়ছে। 770, 771। অবশেষে তারা 7713 নাম্বার লকারের সামনে এসে দাঁড়ালো। আরিয়ান পিস্তল বের করে লকারের তালাটা ভাঙতে চাইল, কিন্তু মায়াবী তাতে থমকে গিয়ে থামিয়ে দিল। সে তার ব্যাগ থেকে একটা ছোট্ট রূপার চাবি বের করলো, যা সেই ডায়েরির মালাটির ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় পেয়েছিল। লকারটা খুলতে এক তীব্র গন্ধ নাকে এলো, কিন্তু ভেতরে কোনো মানুষের লাশ নাই। সেখানে রাখা আছে একটি কাঁচের জার, যার ভেতরে নীল রঙের তরল ডুবিয়ে রাখা হয়েছে। এটি মানুষের ডান হাতের কবজি, আর সেই হাতের আঙ্গুলে পরা আছে একটি আংটি, যাতে ডিবি পুলিশের বিশেষ লোগো খোদাই করা। হারিয়ান আটকে উঠল। এটা তো টিমি কমিশনারের আংটি। 15 বছর আগে তিনি নিখোঁজ হয়েছিলেন। মামি খুব শান্তভাবে জয়টা তুলে নিল। বাবা, কমিশনারের সাহেবকে মারেননি আরিয়ান বাবু, তিনি ওনাকে বন্দি করে রেখেছিলেন। আর এই হাতটা হলো একটা বায়োমেট্রিক চাবি। এই চাবিটা দিয়েই খোলা যাবে শহরের নিচের সেই গোপন কোষাগার, যেখানে তোমার বাবার আর আমার বাবার লুট করা সব হীরা লুকানো আছে। আরিয়ান জয়ের দিকে তাকিয়ে সন্মোহিতের মতো বলল। হীরা? তার মানে আমরা এখন সারা দেশের সবচেয়ে ধনী অপরাধী? মায়াবী হঠাৎ জারের তরল থেকে হাতটা বের করে আরিয়ানের সামনে ধরল। ধনী হওয়ার আগে আমাদের একটা ঋণ শোধ করতে হবে আরিয়ান। তুমি জানো এই হাতটা কার? আরিয়ান অবাক হয়ে বলল। বললে তো কমিশনারের। মায়াবী খিলখিল করে হেসে উঠল। না, এটা আমার বাবার আসল পার্টনারের হাত, যাকে বাবা খুন করেছিলেন। আরিয়ান বাবু, তুমি কি জানাতে তোমার বাবার ডান হাতটা কোনোদিন খুঁজে পাওয়া যায়নি? আরিয়ানের পায়ের তলের মাটি যেন সরে গেল। সে অবিশ্বাসে নিজের হাতের দিকে তাকালো। তার বাবা, এই হাতটা তার বাবার। বাবা চেয়েছিলেন আমি যেন একদিন তোমার সামনে এই সত্যিটা আনি। মায়াবী আরিয়ানের খুব কাছে গিয়ে ফিসফিস করলো। আরিয়ান বাবু, তুমি আমার বোনের খুনি, আর আমার বাবা তোমার বাবার ঘাতক। আমাদের এই মায়াজাল কি আসলে ভালোবাসার, নাকি আমরা একে অপরকে শেষ করার জন্য জন্ম নিয়েছি? ঠিক তখনই মর্গের মেন গেটটা সব শব্দ বন্ধ হয়ে গেল। লাউড স্পিকারে আয়শাদ চৌধুরী কণ্ঠস্বর ভেসে উঠল। আয়শাদ মরেনি, তবে তার গলার স্বর এখন ভাঙা এবং কর্কশ। খুব চমৎকার দৃশ্য। খুনি আর ঘাতকের সন্তানেরা একসাথে মর্গে আটকা পড়ে আছে। মায়াবী, আরিয়ান, তোমরা ভেবেছিলে আমি তোমাদের টার্নেলের কথা জানবো না? মর্গের ওই ঘরটা এখন একটা গ্যাস চেম্বার। 5 মিনিটের মধ্যে তোমরা তোমাদের বাবার হাতের পাশে নতুন লাশ হয়ে পড়ে থাকবে। আরিয়ান পকেটের পিস্তলটা বের করে মায়াবীর কপালে ঠেকালো। তার চোখ এখন লাল। মায়াবী, তুমি অনেক মায়াবী, তুমি আমাকে এখানে ইচ্ছে করে এনেছো। তুমি জানতে আরশাদ এখানে আসবে। তুমি আমাকে তোমার বাবার মতো ধোকা দিচ্ছ। মায়াবী নেকামি করে ঠোঁট উল্টেই বলল। ও মা, আরিয়ান বাবু, তুমি আমাকে গুলি করবে? করো না, করো, কিন্তু মরার আগে দেখে নাও আমার হাতে যে জারটা আছে ওটা আসলে কাচের নয়, ওটা একটা শক্তিশালী বিস্ফোরক। তুমি ট্রিগার টিপলে আমরা দুজন উড়ে যাব। মর্গের ভিতর নীল ধোয়া, গ্যাস ঢুকতে শুরু করেছে। মায়াবী আর আরিয়ান দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। মৃত্যু তাদের সামনে, কিন্তু তাদের মনের ভিতরে সাইকো খেলাটা এখনো শেষ হয়নি। আরিয়ান কি মায়াবীকে বিশ্বাস করবে, নাকি টিকারে টিপবে? আরশাদ কি শেষ পর্যন্ত জিতবে? মর্গের এই বদ্ধ ঘরে কি নতুন কোনো তৃতীয় শক্তির আবির্ভাব ঘটবে? মর্গের ভিতরে নীলসে বিষাক্ত ধোঁয়া ক্রমশ কুণ্ডলি পাকিয়ে ছাদের দিকে উঠছে। হারানির হাতে পিস্তলটা মায়াবীর কপালে ঠেকানো, কিন্তু তার নিজের হাত কাঁপছে। মায়াবীর শান্ত চোখের গভীর এক অদ্ভুত নেশা, যেন সে এই মৃত্যু ক্ষণিকটির জন্য সারা জীবন অপেক্ষা করছে। মায়াবী, তুমি আমার বাবাকে নিয়ে খেলা করছো। আমার বাবার কাটা হাত দিয়ে তুমি আমাকে ব্ল্যাকমেল করছো।
আরিয়ানের কণ্ঠে প্রচণ্ড ঘৃণার আর্তনাদ। মায়াবী খুব ধীরে আরিয়ানের পিস্তলের নলটা নিজের আঙুল দিয়ে সরিয়ে দিল। আরিয়ান বাবু, বাবারা তো কবেই মরে ভূত হয়ে গেছেন। আমরা কি সত্যি তাদের পাপে নিজেদের শেষ করে দেব? বিষাক্ত গ্যাস তো ঢুকে গেছে, আর বড় জোর 3 মিনিট। তুমি কি আমাকে মেরে ফেলবে, নাকি আরশাদ ভাইয়াকে একটা শেষ সারপ্রাইজ দেবে? আরিয়ান তার দাঁতে দাঁত চেপে লকারটার দিকে তাকালো। আয়শাদের অট্টহাসি তখনও লাউড স্পিকারে প্রতিধ্বনি হচ্ছে। আরিয়ান, মায়াবী, তোমাদের সময় শেষ। তোমাদের বাবার নরকে তোমার জন্য অপেক্ষা করছে। মর্গের মেইন হল, রাত 4:30। আরশাদ চৌধুরী হুইলচেয়ারে বসে কন্ট্রোল রুমের মনিটরের দিকে তাকিয়ে আছেন। বিস্ফোরণে তার একটা পা অকেসু হয়ে গেছে, সারা মুখ ব্যান্ডেজে ঢাকা। তিনি দেখছেন মায়াবী আর আরিয়ান ধোঁয়ার মাঝে ঝাপসা হয়ে আসছে। মরে যা, তোরা সবাই মরে যা। আরশাদ চিৎকার করে উঠলেন। হঠাৎ স্ক্রিনটা ঝিলিক দিয়ে কালো হয়ে গেল। কন্ট্রোল প্যানেলের বাতিগুলো লাল হয়ে জ্বলতে শুরু করলো। মনিটরে আরিয়ানের মুখ ভেসে উঠল না, বরং ভেসে উঠল একটি ডিজিটাল অ্যাকাউন্ট, 00300029। আয়শা চমকে উঠল। এটা কি গ্যাস চেম্বারের টাইমার? তো আমি সেট করিনি। ঠিক তখনই মর্গের ভারী স্টাইলের দরজাটা বিকট শব্দে ভেঙে পড়ল, কিন্তু সেখান দিয়ে কোনো পুলিশ ঢুকলো না। সেখান দিয়ে ভিতরে এলো এক কুয়াশাচ্ছন্ন অবয়ব। আয়ানের হাতেই সেই কাচের জারটা, যার ভেতর নীল তরল জলজল করছে, আর তার পেছনে মায়াবীর মুখে একটা গ্যাস মাস্ক। আরশাদ অবিশ্বাস্য তাকিয়ে রইল। কিভাবে? তোমরা তো ভেতরে ছিলে। আয়ান এগিয়ে এসে আরশাদের টেবিলের উপর জারটা রাখলো। মর্গের লকার নাম্বার 77713। আসলে কোনো ডেড এন্ড নয় আরশাদ, ওটা ছিল আমার বাবার তৈরি একটা গোপন স্লাইড, যা সরাসরি মর্গের পিছন দিয়ে ড্রেনে গিয়ে মিশে। তুমি যে গ্যাসটা পাঠিয়েছিলে ওটা আমাদের জন্য সুগন্ধি ছিল। মায়াবী তার মাস্কটা খুলে ফেল। তার মুখটা ঘামে ভিজে গেছে, কিন্তু ঠোঁটে সেই মরণঘাতী হাসি। সে আরশাদের ভাঙ্গা পায়ের উপর জোরে একটা চাপ দিল। আহ! আরশাদ ব্যথায় কুকিয়ে উঠল। আরশাদ ভাইয়া, তুমি না খুব বোকা। তুমি ভেবেছিলে তুমি একাই গেম খেলবে ডায়েরির ওই পাসওয়ার্ড দিয়ে। আমি তো শুধু মর্গ খুলিনি, আমি তোমার পুরো ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিয়েছি। এসব তুমি শুধু একজন পঙ্গু অফিসার নাও, তুমি এখন একজন ফকির। আরশাদ কাঁপতে কাঁপতে বলেন। তোরা আমাকে মেরে ফেললি, মার। কিন্তু মায়াবী, আরিয়ান তোকে কোনোদিনই বিশ্বাস করবে না। ও জানে তুই ওর বাবার খুনের ভাগিদার। আরিয়ান আরশাদের থুতনি জাল হলো। বিশ্বাস? মায়াজালের এই খেলায় বিশ্বাস বলে কিছু নেই আরশাদ। এখানে আছে শুধু টিকে থাকা। আর আজ থেকে মায়াবী আর আমি একসাথে নিচে থাকবো না, আমরা থাকবো এক রক্তর নিচে। আরিয়া তার পকেট থেকে একটা ছোট্ট সিরিঞ্জ বের করলো, তাতে সেই নীল তরলটা ভরা। সে সেটা আরশাদের ঘাড়ের কাছে ধরল। এই লিকুইডটা আমার বাবার সেই জারের। এটা শরীরে ঢুকলে কোনো মানুষ মরে না, কিন্তু সেই সাহায্যের জন্য পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। তুমি বেঁচে থাকবে আরশাদ, কিন্তু শুধু আমাদের জয়ের সাক্ষী হয়ে। মায়াবী হঠাৎ আরিয়ানের হাতটা ধরল। থামো আরিয়ান বাবু, ওনাকে মারলে তো পুলিশ আমাদের পিছু ছাড়বে না। আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। আমরা ওনাকে পুলিশের হাতে তুলে দেব, তবে এক নতুন পরিচয়ে। মায়াবী আরশাদের পকেট থেকে তার আইডি কার্ডটা বের করে সেটাকে দুমড়ে ফেলল। আজ থেকে আরশাদ চৌধুরী নিখোঁজ, আর এই হুইল চেয়ারে বসা লোকটা হবে বিখ্যাত খুনি আরিয়ানের একজন পরিচয়হীন শিকার। ঠিক তখনই বাইরে পুলিশের সাইরেন শোনা গেল। মায়াবী আর আরিয়ান একে অপরের দিকে তাকালো। আরিয়ান মায়াবীর হাতটা শক্ত করে ধরল। পালিয়ে লাভ নেই মায়াবী, এবার আমাদের মুখোমুখি হতে হবে। মায়াবী হাসল। ও মা, কে বলেছে আমরা পালাবো? আমরা তো আজ সারেন্ডার করব আরিয়ান বাবু, তবে আমাদের শর্তে। মর্গের বাইরে তখন শত শত পুলিশের বুটের শব্দ আর সাইরেনের আর্তনাদ। চারপাশে ছায়ের লাইট আলো দিনের মতো পরিষ্কার। ভিতরে আয়শা চৌধুরী মেঝেতে পড়ে গোঙাচ্ছে, আর তার সামনে দাঁড়িয়ে থাকা মায়াবী আর আরিয়ান মনে হচ্ছে কোনো এক ট্র্যাজেডি নাটকের সে দৃশ্যের অভিনেতা। আরিয়ান বাবু, পুলিশের কাছে ধরা দিলে ওরা কি আমাকে চকলেট খেতে দেবে? মায়াবী তার অগাছালো চুলগুলো রিবন দিয়ে ঠিক করতে করতে জিজ্ঞাসা করলো। তার কণ্ঠে সেই পুরনো ন্যাকামি ফিরে এসেছে, কিন্তু চোখে এক বিস্ময় শীতলতা, ধৃততা। আরিয়ান তার পিস্তলটা মেঝেতে এক কোণে রেখে ছুরি মারল। চকলেট নয় মায়াবী, ওটা তোমার ফাঁসির দড়ি উপহার দিতে চাইবে। কিন্তু তুমি যে স্যারেন্ডারের কথা বলছো, সেটার পিছনে নিশ্চয়ই তোমার কোনো মাস্টার প্ল্যান আছে। মায়াবী
হাসলো। সে আরশাদের টেবিল থেকে একটা খাম তুলে নিল। মাস্টার প্ল্যান তো হয়েই গেছে। জহির ভাইয়া এতক্ষণ শহরের সব বড় নিউজ চ্যানেলে একটা ইমেলই পাঠিয়ে দিয়েছেন, যেখানে ডিবি অফিসার আরশাদের দুর্নীতিতে প্রমাণ আর আমাদের এই মর্গে আটকে রাখার লাইভ ফুটেজ আছে। এখন তুমি আমাদের গ্রেপ্তার করতে আসছো না আরিয়ান বাবু? ও মা আসছে আমাদের উদ্ধার করতে। আরিয়ান থমকে গেল। মায়াবী পুরো ঘটনাকে এমনভাবে সাজিয়েছে যে এখন আরিয়ান আর মায়াবী খুনি নয়, বরং তারা ভিকটিম, যাদের উপর আরশাদ চৌধুরী অন্যায়ভাবে প্রতিশোধ নিতে চেয়েছিল। মর্গের ফকট ভোর 5টা। ভারী দরজাটা খুলে যেতেই এক ঝাঁক কমান্ডো ভিতরে ঢুকলো, কিন্তু তারা কোনো গোলাগুলি করার সুযোগ পেল না। তারা দেখলো মায়াবী আর আরিয়ানের হাত তুলে দাঁড়িয়ে আছে। মায়াবী জামা কাপড় ধুলাই মাখা, চোখে কৃত্রিম জল। বাঁচান, আমাদের বাঁচান। আরশাদ আঙ্কেল পাগল হয়ে গেছেন, উনি আমাদের মেয়ে ফেলতে চাইছিলেন। মায়াবী চিৎকার করে একজন অফিসারের গায়ের উপর গড়িয়ে পড়লো। অফিসার হতভম্ব হয়ে দেখলো হুইল চেয়ারে বসে আরশাদ চৌধুরী, যিনি তখনও ঘরের মধ্যে বিড়বিড় করছেন। পুলিশ যখন আরিয়ানকে হ্যান্ডকাপ পরেছিলেন, আরিয়ান মায়াবীর দিকে তাকালো। মায়াবী তখন একজন মহিলা কনস্টেবলের কাঁধে মাথা রেখে ফোপাতে ফোপাতে আরিয়ানের উদ্দেশ্য করে একটা মরণঘাতী ইশারা করলো। আরিয়ান বুঝতে পারলো মায়াবী তাকে জেলে পাঠাচ্ছে, কিন্তু সেটা রাজসাক্ষী হিসাবে। আরিয়ানের মুক্তি হবে মায়াবীর হাতেই, তবে তার আগে মায়াবীকে নিজের বাবার সেই হারানোর সাম্রাজ্য পুরোপুরি গুছিয়ে দিতে হবে। কেন্দ্রীয় কারাগার। 3 দিন পর আরিয়ান তার জেলে বসে আছে। তার দাড়ি বড় হয়ে গেছে, চোখ দুটো বসা। হঠাৎ জেলের গেট খোলার শব্দ হলো। ডিবি ড্রেস পরে একজন নারী ভিতরে ঢুকলো, হাতে একটি ফাইল। আরিয়ান মুখ না তুললেই বলল, এসো মায়াবী, পুলিশের ড্রেসে তোমাকে বেশ মানিয়েছে। মায়াবী ফাইলটা টেবিলের উপর রেখে বসলো। সে এখন আর নেকামি করছে না, তার চাহনি এখন একজন পড খাওয়া অফিসারের মতো। আরিয়ান বাবু, জামিন মঞ্জুর হয়ে গেছে। আরশাদ চৌধুরীকে মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে, আর তোমার সব কেস ডিলিট করে দেওয়া হয়েছে। তবে একটা শর্ত আছে। আরিয়ান হাসলো। শর্ত? তোমার ডায়েরি সেই শেষ পাতায় পাসওয়ার্ডটা, তাই তো? মায়াবী ফাইলের ভিতর থেকে একটা ছবি বের করলো। আরিয়ানের বাবার কাটা হাতে সে আংটিটা পরা ছবি। পাসওয়ার্ড আমি পেয়ে গেছি। আমার বাবার সেই কোষাগারের চাবি হলো তোমার বাবার হাতের ওই আংটিটা। আমি কাল কোষাগার খুলছি। আরিয়ানের বুকটা থক করে উঠল। কি পেয়েছো সেখানে? মায়াবী ঝুঁকে এলো, তার নিঃশ্বাস আরিয়ানের মুখে লাগলো। সেখানে হীরা ছিল না আরিয়ান, সেখানে ছিল এক গাদা কাগজ আর কিছু অডিও টেপ। ওই টেপে শোনা যাচ্ছে আমার বাবা তোমার বাবাকে মারেনি, বরং তোমার বাবা আমার বাবাকে অনুরোধ করেছিলেন তাকে মেরে ফেলার জন্য, যাতে তিনি পুলিশের হাত থেকে বাঁচতে পারেন এবং তার ছেলে অর্থাৎ তুমি যেন অন্তত শহীদের ছেলে হিসেবে বড় হতে পারো। তোমার বাবাই আসল মাস্টার মাইন্ড ছিলেন। আর স্তব্ধ হয়ে গেল। তার পুরো জীবনে ঘৃণার সাইকো হয়ে উঠল। সবটাই কি তবে তার জীবনের পুরো ঘৃণা, তার সাইকো হয়ে ওঠা, সবটাই কি তবে একটা মিথ্যার উপর দিয়ে দাঁড়িয়েছিল? মায়াবী উঠে দাঁড়ালো। সে তার পকেট থেকে সেই নীল রিবনটা বের করে আরিয়ানের হাতে দিল। আরিয়ান বাবু, আমাদের মায়াজালটা এখানেই শেষ। আমি আর তোমার পেছন ঘুরবো না। আমার বাবার পাপ আমি ধুয়ে ফেলেছি, আর তোমার বাবার সত্যিটা তোমাকে দিয়ে দিলাম। এখন থেকে তুমি মুক্ত। মায়াবী ঘর থেকে বের হয়ে যেতে লাগলো। আরিয়ান চিৎকার করে উঠল, মায়াবী, তুমি কি আমাকে সত্যি ভালোবাসতে, নাকি সবটাই তোমার অভিনয় ছিল? মায়াবী দরজার সামনে দাঁড়িয়ে পিছনে ফিরে তাকালো। তার ঠোঁটে সেই মায়াবী হাসি। ভালোবাসা কি কোনোদিন সত্যি হয় আরিয়ান বাবু? ওটা তো একটা মায়া জাল, আর সেই জালে আমি তোমাকে নয় নিজেকেই আটকে ফেলেছিলাম। মায়াবী করিডোর দিয়ে হেঁটে চলে যেতে লাগলো। আরিয়ানের হাতে পড়ে রইল সেই হাদা পরা নীল রিবন। কারাগারের অন্ধকার ঘরে একা দাঁড়িয়ে আরিয়ান প্রথমবার অনুভব করলো সে হেরে গেছে। সে সাইকো হয়েও হারলো এক মায়াবী সাধারণ মেয়ের কাছে। শহরের এক নাম না জানা কফি শপে এক তরুণী বসে আছে। তার সামনে এক কাপ কফি। সে খুব আয়েসি করে কফিতে লবণ মিশালো একটু, তারপর চুমুক দিয়ে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করলো, ন্যাকামি করাটা কিন্তু বেশ কষ্টের ছিল আরিয়ান বাবু। তবে তোমার নোনতা কফির স্বাদটা, এটা বোধ হয় সারা জীবন মনে থাকবে। সমাপ্ত। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। গল্পটি কেমন হয়েছে এবং আপনাদের কীরকম গল্প পছন্দ কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।